আসসালামু আলাইকুম সবাইকে। আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বায়োলজি লাইভ ক্লাসে। কিছু প্রবলেমের কারণে হঠাৎ করে লাইভটা অফ হয়ে গেছিলো এর আগেরটা। সো সবাই একটু দ্রুত জয়েন করো আর আমাকে জানাও আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাও কিনা। আমাকে একটু জানাও আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাও কিনা। আমরা পড়তেছিলাম হচ্ছে বায়োলজি বোটানি প্রথম অধ্যায় কোষ ও এর গঠন। কোষ ও এর গঠনের মধ্যে লাস্ট ক্লাসে আমরা কোষ ঝিল্লি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলটা ডিটেলসে পড়াশোনা করার চেষ্টা করব। সো সবাই একটু জানাও। আমি একটু চেক করে নিই। আচ্ছা, আশা করি সাউন্ড শুনতে পাও। প্রথমে আমরা কোষ ঝিল্লি গত ক্লাসে যেটা আলোচনা করছিলাম, কোষ ঝিল্লি কাকে বলে, কোষ ঝিল্লির আবিষ্কারক বা প্লাজমা মেমব্রেন শব্দগুলো কে দেন, গত ক্লাসে আমরা চিত্রটা ছাড়া বাকি সব কিছু শেষ করছিলাম কোষ ঝিল্লির। আজকে আমরা ওইখান থেকে শুরু করি। প্রথমে জানতে হবে হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন কি। কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের সংজ্ঞাটা আশা করি তোমরা জানো। কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন হচ্ছে কোষ প্রাচীরের ভেতরে কোষ প্রাচীরের ভেতরে কোষ প্রাচীর কার থাকে? কোষ প্রাচীর থাকে আমরা জানি উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষের থাকে না। আমরা এর আগের ক্লাসেই পড়ছি কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর যদি আমরা বলি, কোষ প্রাচীরের নিচে বা কোষ প্রাচীরের ভেতরে, এটা কার ক্ষেত্রে হবে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে। কোষ প্রাচীর নিচে বা কোষ প্রাচীর ভেতরে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের ভেতরে প্রোটোপ্লাজমকে ঘিরে। তাহলে প্রথম কথা, পয়েন্টগুলো খেয়াল করো। কোষ প্রাচীরের ভেতরে বা কোষ প্রাচীরের নিচে কাকে ঘিরে থাকবে? প্রোটোপ্লাজমকে ঘিরে থাকবে। এটা কেমন? এটা হচ্ছে সূক্ষ্ম ও স্থিতিস্থাপক। সূক্ষ্ম ও স্থিতিস্থাপক। এটা কেমন? এটা হচ্ছে সূক্ষ্ম এবং হচ্ছে স্থিতিস্থাপক। এখান থেকে আমরা পয়েন্ট আকারে লিখতেছি। এরপরে এটা হচ্ছে লিপোপ্রোটিন নির্মিত। কি নির্মিত? লিপোপ্রোটিন নির্মিত। লিপোপ্রোটিন নির্মিত। এটা কেমন? এটা হচ্ছে বৈষম্য ভেদ্য বা অর্ধভেদ্য। বৈষম্যভেদ্য দ্বিস্তরী ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লি কাকে বলে বা প্লাজমা মেমব্রেন কাকে বলে সংজ্ঞাটা আমরা এখান থেকে দিতে পারি। কোষ প্রাচীরের নিচে বা কোষ প্রাচীরের ভেতরে, এটা বললে এটার সাথে আমাকে মেনশন করে দিতে হবে এটা কার ক্ষেত্রে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে। কারণ আমরা জানি প্রাণী কোষের মধ্যে কোনো কোষ প্রাচীর থাকে না। তাহলে কোষ প্রাচীরের নিচে বা কোষ প্রাচীরের ভেতরে প্রোটোপ্লাজমকে ঘিরে সূক্ষ্ম এবং স্থিতিস্থাপক লিপোপ্রোটিন নির্মিত। তাহলে লিপোপ্রোটিন, লিপিড প্লাস প্রোটিন নির্মিত। এটা কেমন? বৈষম্য ভেদ্য পর্দা। বৈষম্য ভেদ্য মানে দ্রব এবং দ্রাবকের মধ্যে, দ্রব প্লাস দ্রাবক নিয়ে আমরা জানি দ্রবণ গঠিত হয়। এই দ্রব এবং দ্রাবকের মধ্যে দ্রাবকটা চলাচল করতে পারবে। যে পর্দা দিয়ে শুধুমাত্র দ্রাবক চলাচল করতে পারে সেটাকে আমরা বলি বৈষম্যভেদ্য, অর্ধভেদ্য বা সেমি পারমিয়েবল মেমব্রেন। এটা কেমন? দ্বিস্তরী ঝিল্লি। তাহলে কোষ প্রাচীরের ভেতরে বা কোষ প্রাচীরের নিচে প্রোটোপ্লাজমকে ঘিরে সূক্ষ্ম স্থিতিস্থাপক লিপোপ্রোটিন নির্মিত বৈষম্যভেদ্য যে দ্বিস্তরী ঝিল্লি রয়েছে সেটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে মডেলটা, এর অনেকগুলো মডেলটা আমরা জানি, অনেকগুলো মডেলটা আছে। স্যান্ডউইচ মডেল, তারপর ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, ফ্লুইড মোজাইক মডেল। সবচেয়ে গ্রহণযোগ্য কোনটা? আমরা এগুলা গত ক্লাসে পড়ছি। সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল।
ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলটা দেন কে? সিঙ্গার এবং নিকোলসন। সিঙ্গার এবং নিকোলসনের এই ফ্লুইড মোজাইক মডেলটা আজকে আমরা পড়ব। এটা পরীক্ষায় অনেক বেশিবার আসে এবং আসছে। সিঙ্গার এবং নিকোলসনের যে ফ্লুইড মোজাইক মডেল বা প্লাজমা মেমব্রেনের সবচেয়ে গ্রহণযোগ্য মডেলের সচিত্র বর্ণনা। সো আমরা এখন এইটা পড়ব ডিটেলসে। এগুলো একটু লিখে নাও, আশা করি তো কোনো লেখা শেষ হওয়ারই কথা। আমি কারো কমেন্ট পাচ্ছি না। সো একটু দ্রুত লিখে নাও আর আমাকে একটু জানাও লেখা শেষ হয়েছে কিনা। আশা করি লেখা শেষ। এখন আসা হচ্ছে আমরা এটার গঠনটা একটু দেখি। ফ্লুইড মোজাইক মডেলের গাঠনিক উপাদান, এটা কী কী নিয়ে গঠিত হয়? গাঠনিক উপাদান, এক নম্বর উপাদান হচ্ছে ফসফোলিপিড। এখানে থাকবে ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড আমি আগে পয়েন্টগুলো লিখে নিই। ফসফোলিপিড বাইলেয়ার। 2 নম্বরে আছে হচ্ছে মেমব্রেন প্রোটিন। 3 নম্বরে আছে হচ্ছে তোমার কোলেস্টেরল। 3 নম্বরে হচ্ছে কোলেস্টেরল। 4 নম্বর আছে হচ্ছে গ্লাইকোক্যালিক্স। তাহলে এখানে 4টা উপাদান নিয়ে বা গাঠনিক উপাদান আমরা যদি ফ্লুইড মোজাইক মডেলের গাঠনিক উপাদান দেখি, এই 4টা উপাদান আমরা দেখতে পাই। একটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, কোলেস্টেরল, গ্লাইকোক্যালিক্স। এই 4টা উপাদান আমরা এখানে দেখতে পাই। এখন আমরা এখান থেকে কোনটা কী সেটা একটু দেখি। প্রথমে আসা হচ্ছে ফসফোলিপিড। নাম দেখে দেখতে পাচ্ছি ফসফো বা এখানে থাকবে হচ্ছে ফসফেট। লিপিড মানে কি? ফ্যাটি অ্যাসিড বা গ্লিসার। লিপিডকে বাংলা আমরা পাই হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। বাই লেয়ার, এটার হচ্ছে ফসফেট এবং লিপিডের এমন একটা অংশ যেটা 2টা লেয়ার থাকবে। এখানের মধ্যে দেখা যায় এই যে এখানে একটা আমরা অংশ দেখতে পাচ্ছি, এই যে হেড অংশটা, এই হেড অংশটা হচ্ছে ফসফেট নির্মিত, ফসফেট আয়ন। এটা দেখো যেহেতু আয়ন বা আয়নে, এখানে আমরা দেখতে পাচ্ছি আদানযুক্ত। আদান মানে কি? এটার মধ্যে মেরু যেহেতু আছে, আয়নিক যৌগগুলো কি মনে করা হচ্ছে, আমি যদি দেখাই NaCl, এর মধ্যে আমরা ভাঙলে Na+Cl-, মানে এটার মধ্যে মেরুযুক্ত বা পোলার যৌগ, যাদের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক আদান থাকে। তাহলে এই যৌগটা একটা হচ্ছে পোলার যৌগ। আর আমরা জানি পোলার যৌগ পোলার দ্রবণে দ্রবণীয়, এটা পানিকে আকর্ষণ করবে। তাহলে ফসফেট যে হেড অংশটা আমরা দেখতে পাচ্ছি, ফসফেট হেড অংশটা পানিকে আকর্ষণ করবে। তাহলে এটা হচ্ছে ফসফেট হেড, পানি আকর্ষী। তাহলে পানিকে আকর্ষণ করবে মানে কি? হাইড্রোফিলিক হাইড্রো মানে পানি, ফিলিক মানে বোঝায় হচ্ছে আকর্ষণ বা ভালোবাসা। তাহলে পানির প্রতি আকর্ষণ থাকবে এই ফসফেট হেড অংশটার। এই যেখানে আমরা টেইল অংশ দেখতে পাচ্ছি, টেইল অংশ এটা হচ্ছে লিপিডের অংশ।
লিপিডকে আমরা বাংলা কী পাই? ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। তাহলে এটা হচ্ছে এই যে এখানে আমরা টেইল অংশটা দেখতে পাচ্ছি, টেইল অংশ, তাহলে টেইল অংশটা এটা হচ্ছে লিপিড বা লিপিড, এটা বাংলা আমরা পাই হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তাহলে এটা কেমন হবে লিপিড অংশটা, এটা কেমন? তাহলে এটা যদি হাইড্রোফিলিক হয়, তেল বা চর্বি এগুলো কি পানিকে আকর্ষণ করে? পানিকে আকর্ষণ করে না, এরা পানিকে বিকর্ষণ করে। তাহলে এই লিপিড অংশটা হবে হাইড্রোফোবিক। হাইড্রো মানে পানি, ফোবিয়া মানে ভয় বা ভীতি বা বিকর্ষণ। তাহলে যেটা পানিকে বিকর্ষণ করতেছে সেটা হচ্ছে টেইল অংশটা। তাহলে এখানে আমরা ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে দেখতে পাচ্ছি এমন কিছু করে অংশগুলো থাকবে এরকম, এভাবে উপরে নিচে দুইটা লেয়ার থাকবে ফসফোলিপিড। তাহলে একটা ফসফেট অংশ আবার লিপিড অংশ, ফসফেট অংশ লিপিড অংশ, ফসফেট অংশ লিপিড অংশ, অর্থাৎ ফসফোলিপিডের দুইটা লেয়ার দেখতে পাচ্ছি, সেই জন্য এটাকে বলা হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার। আশা করি ফসফোলিপিড বাই লেয়ারটা বুঝতে পারছো। এর মধ্যে কোনটা হাইড্রোফিলিক, কোনটা হাইড্রোফোবিক, কোনটা পানিকে আকর্ষণ করবে, কোনটা পানিকে বিকর্ষণ করবে, আশা করি তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এখন খেয়াল করো হচ্ছে মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন, এখানের মধ্যে আমরা 3 ধরনের প্রোটিন দেখতে পাই। মেমব্রেন প্রোটিনের মধ্যে এখানে 3 ধরনের প্রোটিন আছে। 3 ধরনের প্রোটিন কী কী? আইপিএল, আইপিএল, আইপিএল দিয়ে আমরা মনে রাখতে পারি 3 ধরনের প্রোটিন কী কী। প্রথমে আসে হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন। পি দিয়ে হচ্ছে পেরিফেরাল, পেরিফেরাল বা সারফেস প্রোটিন, সারফেস প্রোটিন। আচ্ছা, এই পাশে কি দেখা যায়? আমি এইচএসসি 25 বেচেন। হ্যাঁ, ক্লাসগুলো করতে পারবা। ক্লাসগুলো যদি তোমার ইয়দা আগে করা না থাকে, এতদিনে করা মানে শেষ হওয়ার কথা, যদি আগে করা না থাকে তাহলে করতে পারো। আর সবাই একটু জানাও সাউন্ড ঠিক মতো শোনা যায় কিনা। আমি ওই কমেন্ট এখনও পাই নাই, তো মানে সাউন্ড ঠিক মতো শুনতে পাও কিনা। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে, আমি খেয়াল করো। তাহলে মেমব্রেন প্রোটিনের মধ্যে আইপিএল দিয়ে মনে রাখতে পারো, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, 2 নম্বরে হচ্ছে পেরিফেরাল প্রোটিন বা সারফেস প্রোটিন, 3 নম্বরে কি? লিপিড সম্পৃক্ত প্রোটিন। তো 3 নম্বর আমরা পাচ্ছি লিপিড সম্পৃক্ত প্রোটিন। আগে উপাদানগুলো দেখো, তারপর চিত্র আঁকলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা গাঠনিক উপাদানের মধ্যে প্রথম উপাদান পাচ্ছি ফসফোলিপিড বাই লেয়ার, ফসফোলিপিড বাই লেয়ার। তাহলে এখানের মধ্যে এই গোল্লাকার অংশটা, হেড অংশটা হচ্ছে ফসফেট আর টেইল অংশটা হচ্ছে লিপিড। এইটার দুইটা লেয়ার থাকবে, সেজন্য আমরা এটাকে বলতেছি ফসফোলিপিড বাই লেয়ার। 2 নম্বর উপাদান মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিনের মধ্যে 3 ধরনের প্রোটিন এখানে আমরা দেখতে পাই, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন বা সারফেস প্রোটিন, আর একটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এরপরে 3 নম্বর উপাদান হচ্ছে কোলেস্টেরল। এটা এখানে লিখে রাখতে পারে, এটা প্রাণীকোষে অধিক থাকে, প্রাণীকোষে অধিক থাকে, প্রাণীকোষে অধিক থাকে। এরপর আসে হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এটা হচ্ছে প্রধানত বাহিরের দিকে পাওয়া যায়, গ্লাইকোক্যালিক্স আবরণ হিসেবে থাকে কোষঝিল্লির। গ্লাইকোক্যালিক্সের মধ্যে আমরা 2টা অংশ পাই, একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, আরেকটা হচ্ছে গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড। তাহলে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একত্রে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্সটা হচ্ছে, একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর একটা হচ্ছে গ্লাইকোলিপিড। গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, প্রোটিন, তাহলে গ্লুকোজ প্লাস প্রোটিন একত্রে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্লুকোজ প্লাস লিপিড একত্রে বলা হচ্ছে গ্লাইকোলিপিড। আর দুইটাকে একসাথে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একত্রে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। একটু সবাই দ্রুত লিখে নাও। এটাতে লিখে রাখতে পারে, এটা কোষঝিল্লির সর্বদা বাইরে থাকে। তাহলে এটা কোষঝিল্লির, ক্যালিক্স মানে হচ্ছে এমনিতে আবরণ, কোষঝিল্লির সর্বদা বাইরে থাকে।
বাইরে থাকে। তাহলে ফ্লুইড মোজাইক মডেলের গাঠনিক উপাদান আমরা পাচ্ছি 4টা। প্রথম উপাদানটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। 2 নম্বর উপাদান মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিনের মধ্যে 3 ধরনের প্রোটিন পাওয়া যায়। ইন্টিগ্রাল প্রোটিন, আমরা চিত্র আঁকলে ক্লিয়ার হবে। পেরিফেরাল বা সারফেস, বাহিরের দিকে, পেরিফেরির দিকে বা সারফেসের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে সারফেস প্রোটিন। আরেকটা হচ্ছে লিপিড সম্পৃক্ত, লিপিডের সাথে কানেক্টেড যেটা লিপিড সম্পৃক্ত প্রোটিন। কোলেস্টেরল প্রাণীকোষে অধিক পরিমাণে থাকবে। আর 4 নম্বর উপাদান গ্লাইকোক্যালিক্স, যেটাকে বলা হচ্ছে কোষঝিল্লির যেটা সর্বদা বাহিরে থাকবে। ক্যালিক্স মানে হচ্ছে আবরণ, আর গ্লাইকোক্যালিক্স কি নিয়ে গঠিত হয়? একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর একটা হচ্ছে গ্লাইকোলিপিড। তাহলে আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। দেখি আমাকে কমেন্টে বলো তো, দেখি অ্যান্সার দাও। ফ্লুইড মোজাইক মডেল নামকরণ করেন কে? ফ্লুইড মোজাইক মডেল নামকরণ করেন কে? সবাই অ্যান্সার করো, ফ্লুইড মোজাইক মডেল কে নামকরণ করেন? আশা করি এগুলো লেখা শেষ। চিত্রটা একটু দেখো। তাহলে আমরা প্রথমেই বলছি এখানের মধ্যে কি থাকবে? ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে আমরা 2টা লেয়ার দেখাই ফেলছি। এরপরে এখানে বলছিলাম হচ্ছে প্রোটিন থাকবে। প্রোটিনের মধ্যে আইপিএল, ইন্টিগ্রাল প্রোটিন। আমার চিত্র অনেক সুন্দর, বুঝতে পারো কিনা দেখো। অনেক বেশি সুন্দর হওয়াতে অনেক সময় বোঝাই যায় না। ইন্টিগ্রাল প্রোটিন, দুইটা লেয়ারকে যেটা কানেক্ট করে রাখবে ইন্টিগ্রাল প্রোটিন। দুইটা লেয়ারকে একটা কানেক্ট করে রাখতেছে, এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। এরপর এখানে আমরা আরও কী পড়ছিলাম? পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল মানে হচ্ছে যেটা বাহিরের দিকে থাকবে, পেরিফেরির দিকে, একদম বাহিরের দিকে এক ধরনের প্রোটিন থাকে, পেরিফেরাল প্রোটিন। বাহিরের দিকে, একদম বাহিরের দিকে বা পেরিফেরির দিকে যে প্রোটিনটা, সেটাকে বলা হচ্ছে পেরিফেরাল প্রোটিন বা সারফেস প্রোটিন। তাহলে আমরা 2 ধরনের প্রোটিন পাইছি, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। আরেকটা কী ছিল? লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিনটা ভেতরে অনুপ্রবিষ্ট থাকে, একেবারে লিপিডের সাথে কানেক্টেড, এরকম করে করে এখানের মধ্যে থাকে। লিপিড সম্পৃক্ত প্রোটিন দেখা যায়, লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে আমরা প্রথমে পাইছি কি? প্রথমে পাইছি হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, ফসফেট এবং লিপিডের, এই যেটা হচ্ছে ফসফেট অংশ আর টেইলটা হচ্ছে লিপিড অংশ। তাহলে ফসফোলিপিডের 2টা লেয়ার পাচ্ছি। এরপর আমরা এখানে 3 ধরনের প্রোটিন দেখতে পাচ্ছি। প্রোটিনগুলোর মধ্যে প্রথমে আসা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল বা সারফেস প্রোটিন। পেরিফেরাল বা সারফেস প্রোটিনটা কি? একেবারে দেখো বাহিরের দিকে, একেবারে এই যে ফসফোলিপিডের একেবারে বাহিরের দিকে, এই যে ফসফেট অংশটার একেবারে বাহিরের দিকে, সারফেসের সাথে লাগানো, একদম সারফেসের সাথে বা বাহিরের দিকে লাগানো বা পেরিফেরির দিকে লাগানো, একেবারে বাহিরের দিকে হওয়াতে এটাকে বলা হচ্ছে পেরিফেরাল প্রোটিন বা সারফেস প্রোটিন। আর ইন্টিগ্রাল মানে হচ্ছে 2টাকে কানেক্ট করে রাখছে, 2টা লেয়ারকে যেটা কানেক্ট করছে, উপরের লেয়ার এবং নিচের লেয়ার 2টাকে যেটা কানেক্ট করছে সেটাকে বলতেছি ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে গেল হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, আর একটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন বা লিপিডের মধ্যে যেটা অনুপ্রবিষ্ট দেখা যাচ্ছে, একেবারে ভেতরের দিকে অনুপ্রবিষ্ট যেটা। আচ্ছা, এরপরে আমরা বলছিলাম কোলেস্টেরল। এখানে ভেতরে পাওয়া যাবে হচ্ছে কোলেস্টেরলের জন্য আলাদা করে জায়গাও, আচ্ছা লাল কালি দিয়ে নীল কালি দিয়ে দেখাই।
এখানে ভিতরে ভিতরে থাকবে হচ্ছে কোলেস্টেরল, থাকবে কোলেস্টেরল, ভিতরের দিকে কোলেস্টেরল থাকবে, যেটা প্রাণী কোষে অধিক পরিমাণে পাওয়া যায়। কোলেস্টেরল, ভেতরের দিকে কোলেস্টেরল থাকবে। এরপর আরেকটা আমরা পড়ছিলাম কি, গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্সটা কী নিয়ে গঠিত হয়? গ্লাইকোক্যালিক্সের মধ্যে একটা থাকে গ্লাইকোপ্রোটিন, আরেকটা হচ্ছে গ্লাইকোলিপিড। তাহলে দেখো হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এবারে এখান থেকে যদি দেখাই, গ্লুকোজের চেইন, ওইখানের মধ্যে আমি এক পাশে দেখাইছি, ওইখানের মধ্যে আমরা দেখতে পাই 4 নম্বর উপাদান ছিল গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স তাহলে একটা হচ্ছে এই যে এটা হচ্ছে গ্লুকোজের একটা চেইন দেখতে পাচ্ছি, গ্লুকোজের একটা শিকল দেখতে পাচ্ছি। তাহলে এই যে শিকলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্লুকোজের শিকল, গ্লুকোজ। আর এটা কি ছিল? প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। তাহলে গ্লুকোজ প্লাস প্রোটিন, গ্লুকোজ প্লাস প্রোটিন হলে সেটাকে আমরা কি বলবো? গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। আর এটাতে দেখো এই যে টেইল, লিপিডের যে টেইল অংশটা ছিল, টেইল থেকে যুক্ত হচ্ছে, টেইলের সাথে কানেক্টেড, যেটা টেইলের সাথে কানেক্টেড গ্লুকোজ। তাহলে একটা হচ্ছে লিপিড প্লাস গ্লুকোজ, গ্লুকোজ। তাহলে লিপিড প্লাস গ্লুকোজ বা গ্লাইকোলিপিড, এটাকে আমরা বলতেছি গ্লাইকোলিপিড। এটা দেখাতে পারলে হবে, এখানে সরাসরি এখানে কানেক্ট করে তুমি চিত্রতে তো আর 3 ডাইমেনশনাল চিত্রতে দেখা যাচ্ছে না, আমরা আঁকতেছি যেটা। তাহলে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড একত্রে এটাকে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একত্রে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। তাহলে আমরা ফ্লুইড মোজাইক মডেলে যে উপাদানগুলো পাচ্ছি একটু খেয়াল করো, আমরা 2টা লেয়ার দেখতে পাচ্ছি। এই যে এখানে 2টা লেয়ার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার, ফসফোলিপিড বাই লেয়ার, ফসফোলিপিড বাই লেয়ার। ফসফোলিপিড বাই লেয়ারের মধ্যে আমরা দেখতেছি একেবারে বাহিরের অংশটা, এখানে বাহিরের অংশটা হচ্ছে ফসফেট হেড, আর ভেতরের দিকের যে অংশটা, ফসফেট হেডটা হচ্ছে হাইড্রোফিলিক, আর ভেতরের দিকে যে অংশটা লিপিড অংশ, সেটা হচ্ছে হাইড্রোফোবিক। যেহেতু পানিকে ভয় পাচ্ছে, পানিভীতি বা পানির প্রতি একটা বিকর্ষণ আছে, সেজন্য তারা ভিতরের দিকে থাকতেছে। আর দেখো এরপরে তাহলে ফসফোলিপিড বাইলেয়ারের পরে 3 ধরনের প্রোটিন। মেমব্রেন প্রোটিনের মধ্যে প্রথমে ছিল ইন্টিগ্রাল প্রোটিন, দুইটাকে কানেক্ট করে রাখতেছে। ইন্টিগ্রাল প্রোটিনের কাজ কি? এটা হচ্ছে বিভিন্ন আদান প্রদান, বিভিন্ন আয়নের প্রবেশ নিয়ন্ত্রণ করে। এটার মধ্যে দিয়ে বা বিভিন্ন রিসেপ্টরের কারণে এখানে আয়নগুলো চলাচল করতে পারবে। তাহলে এরপরে তাহলে আমরা পাচ্ছি ইন্টিগ্রাল প্রোটিন একদম সারফেসের দিকে বা পেরিফেরির দিকে, যেটা সেটাকে বলতেছে পেরিফেরাল প্রোটিন বা সারফেস প্রোটিন। এটা রিসেপ্টর হিসেবে কাজ করে, কোনো কিছু রিসিভে সাহায্য করবে। তারপরে আমরা পাচ্ছি লিপিড সমৃদ্ধ প্রোটিন, এরপর আমরা পাচ্ছি কোলেস্টেরল, ভিতরের দিকে অনুপ্রবিষ্ট কোলেস্টেরল। তারপরে পাচ্ছি গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডের সমন্বয়ে গ্লাইকোক্যালিক্স। তাহলে এটা হচ্ছে কোষ ঝিল্লি ফ্লুইড মোজাইক মডেলটা। আশা করি সবাই বুঝতে পারছো। কোনো কোয়েশ্চেন থাকলে একটু কমেন্টে জানাও। ফ্লুইড মোজাইক মডেলের নামকরণ করেন কে? কারো অ্যান্সার তো পাচ্ছি না। সবাই একটু দ্রুত লেখা শেষ করো। flip flop movement।
সবাই একটু দ্রুত লেখা শেষ করো। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন থেকে এখান থেকে 3টা কোয়েশ্চেন আসছে, দেখা যায় এটাকে কেন আইসবার্গ মডেল বলা হয়, এটাকে কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হয়, বা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলতে কী বোঝো, বা কোষ ঝিল্লির মধ্যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখা যায় কীভাবে ব্যাখ্যা করো। প্রথম কোয়েশ্চেনটা দেখো, এটাকে কেন হিমশৈলী বা আইসবার্গ মডেল বলা হয়, আইসবার্গ মডেল। তাহলে এটাকে কেন আইসবার্গ মডেল বলা হবে, কি মনে হয় তোমাদের? আচ্ছা, বরফ যখন পানিতে ভাসে, বরফ যখন মনে করো বরফ পানিতে ভাসতেছে, বরফের আমরা একটা উপরের একটা অংশ দেখতে পাই, বরফের ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু নিচের দিকেই থাকে, বরফের ম্যাক্সিমাম পোর্শন নিচের দিকে থাকে, আর উপরের দিকে আমরা শুধুমাত্র এর টিপ বা উপরের অংশটা দেখতে পাচ্ছি, উপরের অংশ, ম্যাক্সিমাম পোর্শন কিন্তু নিচের দিকেই থাকে। এই ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে এই লিপিড অংশটা নিচের দিকে বা পানিতে ডোবানো থাকতেছে, লিপিড অংশ পানিতে ডোবানো থাকে, আর লিপিডের উপরের দিকে লিপিডের মাথার মধ্যে এই যে লিপিডের উপরে থাকে ফসফেট, ফসফেটের উপর আমরা এখানে দেখতে পাচ্ছি, ফসফেটের উপর মাথা উঁচু করে দাঁড়ায় আছে হচ্ছে প্রোটিনটা, অর্থাৎ এখানে যে লিপিডের উপরে ফসফেট, সব দিকে এখানের মধ্যে হচ্ছে ফসফেট, তারপর এদিকে হচ্ছে লিপিড। এই যে তরল লিপিডের মধ্যে ফসফেটের সাথে এখানে উপরের দিকে থাকে হচ্ছে প্রোটিন অংশটা মাথা উঁচু করে দাঁড়ায় থাকে হচ্ছে ফসফেটের উপর। তাহলে তরল লিপিডের মধ্যে মাথা উঁচু করে প্রোটিনটা এমনভাবে থাকে যেটা মনে হয় হচ্ছে বরফ ভাসতেছে, বা বরফের উপরের অংশ যখন আমরা দেখি, বরফকে যখন আমরা ভাসতে দেখি, এই টিপ অংশটা বরফের একদম চিকন একটা অংশ আমরা দেখতে পাই, ম্যাক্সিমাম পোর্শন নিচের দিকে থাকে। আর এই ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে প্রোটিনটা যখন লিপিডের মধ্যে ভাসে, ওইটাকে দেখতে ওই বরফের মতোই মনে হয়। তাহলে এই পুরো মডেলের মধ্যে বা এই চিত্রের মধ্যে আমরা দেখতেছি এখানে ম্যাক্সিমাম পোর্শন থাকতেছে লিপিড, প্রায় কোষঝিল্লি শুষ্ক ওজনের 75% থাকে লিপিড। এই তরল লিপিডের মধ্যে এই প্রোটিনটা মনে হয় হচ্ছে বরফের মতো করে ভাসতেছে, বা এই যে তরল লিপিডের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ায় আছে হচ্ছে প্রোটিন অংশটা একেবারে বাহিরের দিকে আমরা প্রোটিন অংশটাকে দেখতে পাই, যেটাকে দেখতে বরফের মতো মনে হচ্ছে। সেই জন্য এটাকে অনেক সময় বা পরীক্ষায় আসে এটাকে আইসবার্গ মডেলও বলা হয়, এটাকে আইসবার্গ মডেল। এটা বুঝছো কিনা দেখো, মানে সোজা কথা হচ্ছে তরল লিপিডের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ায় আছে কি প্রোটিন, যেটা দেখতে বরফের মতোই মনে হচ্ছে, মাথা উঁচু করে দাঁড়ায় আছে প্রোটিন অংশটা। এরপর দেখো হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। একই এর আগের ব্যাখ্যার মতো এটাও, এখানে ফ্লুইড অংশটা হচ্ছে লিপিড, আর মোজাইক হচ্ছে প্রোটিন। এটা যদি আমরা উপর থেকে দেখি মনে হবে তরলের মধ্যে একটা অংশের মধ্যে প্রোটিন অংশটাই দেখা যাচ্ছে, প্রোটিন এদিকে আবার প্রোটিন, এদিকে প্রোটিন, মানে একটা নির্দিষ্ট সারফেসের মধ্যে বা একটা লিপিডের এমন একটা অংশের মধ্যে একটু কিছু দূর পরপর একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, মানে একটা নির্দিষ্ট অংশের মধ্যে বা সাদা অংশের মধ্যে আমরা একটু পরপর একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, প্রোটিনটাকে দেখতে পাচ্ছি, যেটা দেখতে মোজাইকের মতো মনে হচ্ছে, বা কার্পেট বা টাইলস, মোজাইক করা টাইলসের মতো দেখতে মনে হচ্ছে। মানে একটা লিপিডের একটা পোর্শনের মধ্যে বা একটা তরল প্রবাহীর মধ্যে কিছু দূর পরপর প্রোটিনটা দেখা যাচ্ছে, দেখতে মোজাইকের মতো মনে হচ্ছে। বা কেউ এখানে মোজাইক করা টাইলস তো দেখছো আশা করি, তো মোজাইক করা টাইলসের মধ্যে দেখবো হচ্ছে কিছু দূর পরপর একটা নির্দিষ্ট কালার থাকে। তাহলে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরো দুইটা লেয়ারের মধ্যে কিছু দূর পরপর প্রোটিনটা দেখতে পাচ্ছি, কিছু দূর পরপর প্রোটিনটা দেখা যাচ্ছে, যেটা দেখতে মোজাইকের মতো মনে হয়। সেই জন্য এটাকে বলা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এখানে ফ্লুইড বা প্রবাহী অংশটা হচ্ছে লিপিড, এটাকে ফ্লুইড মোজাইক মডেলও বলা হয়। 3 নাম্বার পোর্শন, ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা কি এখানে? আচ্ছা, প্রথম দুইটা বুঝছো কিনা একটু জানাও। কোনো কমেন্ট তো পাচ্ছি না। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট,
আচ্ছা, ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা কি? কোষঝিল্লির উপাদানসমূহ তরল পদার্থের ন্যায় এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। কোষঝিল্লির উপাদান, মনে করে কোষঝিল্লির মধ্যে এই অংশটা ঘুরে এখানে আসতে পারে, এটা এখানে যেতে পারে, বা এটা এদিকে আসতে পারে ডুব দিয়ে, এটা এদিকে যেতে পারে। এই যে এখানে আমরা ফসফোলিপিড বা যে উপাদানগুলো দেখতে পাচ্ছি, একটা আরেকটার অক্ষ বরাবর ঘুরতে পারে, মানে একটা তার জায়গাটা পরিবর্তন করে, এটা এটার জায়গায় আসতে পারে, এটা এটার জায়গায় আসতে পারে। তাহলে এরা অক্ষ বরাবর ঘুরতে পারে, অক্ষ বরাবর ঘুরতে পারে। তাহলে কোষঝিল্লির উপাদানসমূহ তরল পদার্থের নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, মানে এরা লুকোচুরি, এইটা ডুব দিয়ে এদিকে যেতে পারে, এটা এদিকে যেতে পারে, এদের মধ্যে একটা মুভমেন্ট সম্ভব হয়, একটা জায়গায় যেতে পারে। তো এই সেজন্য এটাকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এইটার মধ্যে ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা দেখা যায়। তাহলে আমরা এখান থেকে কি পড়লাম? কোষঝিল্লি কাকে বলে, কোষঝিল্লির এই যে সবচেয়ে গ্রহণযোগ্য মডেলটা ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেলের গাঠনিক উপাদান এবং এর চিত্র, আর এটার মধ্যে এটাকে কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হয়, কেন এটাকে আইসবার্গ মডেল বলা হয়, কেন এটাতে কীভাবে ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা কীভাবে ঘটতেছে, বা ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা কী। আশা করি এইটুকু সবার লেখা শেষ। সবাই একটু দ্রুত লেখা শেষ করো। এখন কোষঝিল্লির মধ্যে আমরা কিছু শব্দ পাবো, বা কোষঝিল্লির বিভিন্ন অবস্থা। কোষঝিল্লির বিভিন্ন অবস্থা। প্রথম আসে হচ্ছে মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই প্রাণীকোষের মুক্ত প্রান্তে সূক্ষ্ম আঙুলের মতো কিছু অভিক্ষেপ। এই যে কোষঝিল্লির ভেতরের দিকে এরকম কিছু আঙুলের মতো কিছু অভিক্ষেপ থাকে। আঙুলের মতো যে অভিক্ষেপগুলো দেখা যায়, মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, ভিলাই মানে হচ্ছে আঙুলের মতো কিছু অভিক্ষেপ দেখা যায়, এগুলোকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। তাহলে প্রাণীকোষের মুক্ত প্রান্তে, এটা কোষঝিল্লির মধ্যে প্রাণীকোষের মুক্ত প্রান্তে সূক্ষ্ম আঙুলের মতো যে অভিক্ষেপ দেখা যায় সেটাকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। এটার কাজ কি? এটা কাজ লিখে রাখতে পারো, শোষণতল বৃদ্ধি করা। তাহলে মনে করো এই অংশটা যেটুক পদার্থ শোষণ করতে পারবে, বা এখানের মধ্যে এটা যদি 12, এই যে এটা অনেক দূর না, এটাকে আমি সংক্ষেপে যদি এভাবে দিই, তাহলে এইটুকুর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটা যে পরিমাণ পদার্থ শোষণ করতে পারবে, এটা আরও বেশি পরিমাণ পদার্থ শোষণ করতে পারবে, কারণ এটা পেঁচানো হওয়াতে অনেক সারফেস এরিয়া বা অনেক জায়গা সে নিয়ে নিচ্ছে। তাহলে এখানের মধ্যে এটা শোষণতল বৃদ্ধি করে, এটাতে জেনে রাখতে পারো কাজটা, শোষণতল বৃদ্ধি করে, এটুকু জেনে রাখলেই হবে। এরপরে মাইক্রোভিলাইয়ের পরে এখানে ফেগোসাইটিক বেসিকল, আরেকটা হচ্ছে পিনোসাইটিক বেসিকল। একটা হচ্ছে ফেগোসাইটিক বেসিকল আর একটা হচ্ছে পিনোসাইটিক বেসিকল। আচ্ছা,
ফেগোসাইটোসিস, এটার সাথে আমরা সবাই পরিচিত। ফেগোসাইটোসিসটা কি আমরা জানি, শ্বেত রক্তকণিকা আমাদের দেহে যে বহিরাগত পদার্থ বা বহিরাগত যে আমার শরীরের জন্য ক্ষতিকর যে অণুজীব বা যে অংশগুলো প্রবেশ করে শ্বেত রক্তকণিকা সেগুলোকে ধ্বংস করে। ফেগোসাইটোসিস প্রক্রিয়া সেগুলোকে ধ্বংস করে বা ভক্ষণ করে। বেসিকল মানেই বোঝায় হচ্ছে বেসিকল এবং বেকিওল, আমরা এর পরবর্তী ক্লাসগুলোতেও পাবো। ক্ষুদ্র বস্তু বা এটা হচ্ছে এমন একটা অংশ যার মধ্যে কিছু অংশ ভিতরে থাকবে, মানে এটা হচ্ছে একটা ক্ষুদ্র গহ্বরের মতো বেসিকল। ছোট হলে সেটাকে বলে বেসিকল, আর বড় গহ্বর হলে সেটাকে বলা হয় বেকিওল। তাহলে এটা হচ্ছে ক্ষুদ্র গহ্বর। আর পিনোসাইটিক বেসিকল, তাহলে বেসিকল মানে আমরা জানলাম হচ্ছে গহ্বর। আর এখানের মধ্যে দেখো ফেগোসাইটিক বেসিকল, যখন কোষঝিল্লির কিছু উপাদান কঠিন পদার্থকে বক্ষণ করে, কঠিন পদার্থ বক্ষণ করে, যখন এমন একটা গহ্বর সৃষ্টি করলো সে কঠিন পদার্থটাকে এখানের মধ্যে নিয়ে নিল। কঠিন পদার্থ যদি একটা গহ্বর সৃষ্টি করে, সে কঠিন পদার্থটাকে বক্ষণ করে, সেটাকে বলা হবে ফেগোসাইটিক বেসিকল। আর যদি একটা গহ্বর সৃষ্টি করে সে তরল পদার্থকে নিয়ে নেয়, তরল পদার্থকে বক্ষণ করে, তাহলে এটা হচ্ছে কঠিন পদার্থকে বক্ষণ, আর এটা হচ্ছে তরল পদার্থকে বক্ষণ করে। তরল পদার্থকে বক্ষণ করে সেটাকে বলা হবে পিনোসাইটিক বেসিকল। তাহলে একটা হচ্ছে ফেগোসাইটিক বেসিকল আর একটা হচ্ছে পিনোসাইটিক বেসিকল। তাহলে মাইক্রোভিলাই, ফেগোসাইটিক বেসিকল, পিনোসাইটিক বেসিকল, এগুলো একটু জেনে রাখতে পারো। আরেকটা আছে মনে হয় ডেসমোসোম, প্রাণীকোষের প্লাজমা মেমব্রেনে টোনোফাইব্রিলকৃত বা টোনোফাইব্রিল দ্বারা বৃত্তাকার অঞ্চলকে বলা হয় ডেসমোসোম। এটা একটু দেখে রাখিও, ডেসমোসোম। তাহলে প্রাণীকোষে প্লাজমা মেমব্রেনের টোনোফাইব্রিল দ্বারা যে বৃত্তাকার অঞ্চল থাকে সেটাকে বলা হচ্ছে, টোনোফাইব্রিল নির্মিত বৃত্তাকার অঞ্চলকে বলা হয় ডেসমোসোম। এগুলো জ্ঞানমূলকে আসতে পারে, এত ইম্পর্টেন্ট না। তাহলে এখান থেকে কাজ, যদি আমরা কোষ ঝিল্লির কাজগুলো বলি, কোষের অভ্যন্তরীণ বস্তুর সুরক্ষা দান করে। কোষের বিভিন্ন বৃহদাণু সংশ্লেষ করে। কোষের বৃহদাণু সংশ্লেষ করে। কোষে বিভিন্ন পদার্থের গমন নিয়ন্ত্রণ করে। আমরা দেখছিলাম ইন্টিগ্রাল প্রোটিনের মাধ্যমে বিভিন্ন পদার্থ আদান প্রদান বা গমন করতে পারে, নিয়ন্ত্রণ করে। তাহলে কোষের অভ্যন্তরীণ বস্তুর সুরক্ষা দান করে। এরপরে হচ্ছে কোষের বৃহদাণু সংশ্লেষ করে, বিভিন্ন পদার্থের গমন নিয়ন্ত্রণ করে। এরপরে হচ্ছে বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসাবে কাজ করে। এরপরে একটু আগে আমরা দেখলাম ফেগোসাইটিক এবং পিনোসাইটিক বেসিকল। ফেগোসাইটিক ও পিনোসাইটিক বেসিকল হিসাবে কঠিন ও তরল পদার্থকে বক্ষণ করে। কঠিন ও তরল পদার্থকে বক্ষণ করে। তাহলে কী কী লিখছি দেখো, কোষের অভ্যন্তরীণ বস্তু সুরক্ষা দান করতেছে, বিভিন্ন পদার্থের নিয়ন্ত্রণ, গমনটাকে নিয়ন্ত্রণ করে, কোষের বৃহদাণু সংশ্লেষ করে, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এই পদার্থগুলোকে সে সংশ্লেষ করতে পারে, বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসাবে কাজ করে। ফেগোসাইটিক এবং পিনোসাইটিক বেসিকল হিসাবে কঠিন এবং তরল পদার্থকে বক্ষণ করে।
এরপর আরও লিখতে পারো স্নায়ু উদ্দীপনা পরিবহন, স্নায়ু উদ্দীপনা পরিবহন, এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ, অ্যান্টিজেন ক্ষরণ করে। স্নায়ু উদ্দীপনা কীভাবে পরিবহন করে, ওই যে সারফেস প্রোটিন বা আমরা ওইখানের মধ্যে যে মেমব্রেন প্রোটিনের মধ্যে পড়ছিলাম ইন্টিগ্রাল প্রোটিন, এর মধ্যে দিয়ে বিভিন্ন নিউরো ট্রান্সমিটারের চলাচল সে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে দেখো কোষের অভ্যন্তরীণ বস্তু সুরক্ষা দান করে, কোষের বৃহদাণু সংশ্লেষ করে, বিভিন্ন পদার্থের গমন নিয়ন্ত্রণ করে, বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসাবে কাজ করে, ফেগোসাইটিক এবং পেনোসাইটিক বেসিকল হিসাবে কঠিন এবং তরল পদার্থকে বক্ষণ, স্নায়ু উদ্দীপনা পরিবহন, এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। তাহলে আজকে আমরা যেটা পড়লাম সেটা ছিল হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল। এখান থেকে এটা পরীক্ষায় সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা কীভাবে আসতে পারে, তোমাকে বলতে পারে হচ্ছে কোষ ঝিল্লির সবচেয়ে গ্রহণযোগ্য মডেলের সচিত্র বর্ণনা দাও। তাহলে সচিত্র বর্ণনা বললে তোমার চিত্র অঙ্কন করতে হবে, চিহ্নিত করতে হবে কীভাবে গঠিত হচ্ছে। আমরা যে গাঠনিক উপাদানের মধ্যে বললাম ফসফোলিপিড বাই লেয়ার থাকে, মেমব্রেন প্রোটিন, এর মধ্যে ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল বা সারফেস প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন, কোলেস্টেরল এবং গ্লাইকোক্যালিক্স। গাঠনিক উপাদানের মধ্যে কী কী থাকে সেগুলো লিখবা, চিত্র আঁকবা, চিহ্নিত করবা। তারপর কাজ দুই একটা লিখতে পারো, যদি সচিত্র বর্ণনা হয় তাহলে এইটুকু লিখলে হয়ে যাবে। নেক্সট ক্লাস বুধবার। আমরা নেক্সট ক্লাসে এর পরবর্তী টপিক সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো শুরু করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের বাকি যে ক্লাসগুলো সেগুলো আমাদের ইউটিউবেও পেয়ে যাবা, প্লাস আমাদের ফিল্ড সায়েন্স পেজেও পাবা। সবাই যাদের ক্লাসগুলো আগে করা হয় নাই ক্লাসগুলো করতে থাকো। তোমাদের কলেজ ভর্তির রেজাল্ট তোমরা পেয়ে গেছো গতকালকে। যাদের পছন্দ মতো কলেজ আসে নাই তারা আবার আবেদন করবা, পছন্দ মতো ইনশাল্লাহ কলেজ আসবে। যদি নাও আসে তাহলে হতাশ হওয়ার কিছু নাই। যে কলেজেই পড়ো তুমি যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখো, পড়াশোনাটা ঠিক মতো করো, তাহলে তোমার কলেজ এইচএসসিতে প্রভাব ফেলতে পারে না সাধারণত। তোমরা সিনিয়রদের খবর নিলেই দেখবা অনেক ভালো ভালো কলেজ থেকে স্টুডেন্ট ভালো জায়গায় চান্স পাচ্ছে না। অনেক আমরা নামেও ধরি না, এমন কলেজ থেকে অনেক ভালো জায়গায় চান্স পাওয়া যায়। সো কলেজ এত বেশি ফ্যাক্ট না রেজাল্টের ক্ষেত্রে। তুমি যদি ভালো মতো পড়াশোনা করো যে কোনো কলেজ থেকে ভালো করা যাবে। সো কলেজ আমার এই কলেজ আসে না, এই কলেজ আসছে, এইগুলো নিয়ে হতাশ না করে পড়াশোনাতে কনসেন্ট্রেট করো। ইনশাল্লাহ যদি পড়াশোনাটা ভালো মতো করো তাহলে আল্লাহ তাআলা ভালো কিছুই দিবে। ঠিক আছে, আজকের ক্লাস এটুকুই থাকুক। আজকে মনে হয় আমার একটু নেট প্রবলেম করতেছে, কারণ আমি কারো কমেন্ট পাচ্ছি না, প্লাস হচ্ছে একটু পরপর প্রথম লাইভ তো শুরু করার পর কেটেই গেছিলো। সো আজকে একটু কম পড়ায়, আজকে এটুকুই থাকুক। নেক্সট ক্লাস হচ্ছে বায়োলজি ক্লাস বুধবার। সো যারা আগের ক্লাসগুলো করতে পারো নাই ক্লাসগুলো করে নোট করে রাখো। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো শুরু করব। এরপরে সাইটোপ্লাজম অঙ্গাণুর পরে আমরা ডিএনএ, আরএনএ, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই টপিকগুলো পড়লে তোমাদের নিজেদেরও মজা লাগবে। এগুলো একটু বিরক্তিকর, মুখস্থ করা হবে যাবে এরকম প্রথম দিকের। এটাও যদিও একটু বোঝার বা চিত্র আঁকতে হবে এরকম একটা টপিক, এটা পরীক্ষায় আসে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সামনের দিকে যে টপিকগুলো শুরু করব সেগুলো পরীক্ষা আসবেই, এরকম একটা নিশ্চিত করে বলা যায়। ঠিক আছে, আজকে এটুকুই থাকুক। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।